আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে দায়িত্ব ভাতা এবং ক্ষতিপূরণ ভাতা। বিশেষ করে দ্বিতীয় পত্রের জন্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দুইবার এসেছিল প্রশ্নটি, একবার প্রশাসন ক্যাডারে, একবার স্বাস্থ্য ক্যাডারে, বিশেষ করে 13 সালে আর 19 সালে এসেছিল। তো যাই হোক, প্রথমে এই দায়িত্ব ভাতা কি এবং এটা পাওয়ার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দায়িত্ব ভাতা হচ্ছে একজন সরকারি কর্মচারীকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে যে ভাতা প্রদান করা হয় তাকে দায়িত্ব ভাতা বলে। এই যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়ন অনুবিভাগ এর 15/12/2015 তারিখের যে গেজেট এর অষ্টম বেতন কাঠামোর আওতায় বিশেষ করে চাকরি ও বেতন ভাতা দিয়ে আদেশ 2015 অনুযায়ী এই দায়িত্ব ভাতা প্রদান করা হয়ে থাকে। এখানে কি বলা হয়েছে লক্ষ্য করি, উক্ত আদেশের 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে, চলতি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত শর্তাদি পালন সাপেক্ষে দায়িত্ব পালনকারে সমহারে বিশেষ করে সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতনের 10% হারে কার্যকর ভাতা প্রাপ্য হবেন। এই যে কার্যকর ভাতা কত পার্সেন্ট? 10% হারে প্রাপ্য হবেন এবং এর সীমা হবে মাসিক 1500 টাকা পর্যন্ত, তাই বলেছে। এইখানে আরেকটা বিষয়, তবে এই ভাতা 3 মাস পূর্ণ হারে পাবে এবং 3 মাস অর্ধহারে পাবে, অর্থাৎ মোট 6 মাস প্রাপ্য হবে। প্রথম 3 মাস পূর্ণ হারে, পরের 3 মাস অর্ধহারে, ঠিক আছে। আর যদি 2 সপ্তাহের কম হয় বা 15 দিনের কম যদি হয় তাহলে দায়িত্ব ভাতা পাবেন না। 15 দিনের কম হলে দায়িত্ব ভাতা পাবেন না। আর 3 মাসের পূর্ণ হারে, পরবর্তী 3 মাস অর্ধহারে, মোট 6 মাস পাবেন, সে কথা বলেছে। এইখানে আরও কিছু বিষয়, নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দায়িত্ব ভাতা মঞ্জুর করা হয় যদি দায়িত্ব গ্রহণের যোগ্য না হয় এবং উক্ত অতিরিক্ত দায়িত্ব গ্রহণের আগে যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্বের জন্য নিয়োগপ্রাপ্ত না হন, তাহলে তিনি দায়িত্ব ভাতা পাবেন না। অর্থাৎ দায়িত্ব ভাতা তখনই পাবেন যখন তিনি যোগ্য হবেন। মানে কি, ওই দায়িত্ব গ্রহণের যোগ্য হতে হবে এবং এই দায়িত্ব কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্ত হতে হবে, তবেই পাবেন দায়িত্ব ভাতা। এছাড়া সংশ্লিষ্ট কর্মচারীর নিজস্ব পদ অপেক্ষা অধস্তন পদের বা তৃতীয় কোনো পদের জন্য দায়িত্ব ভাতা পাবেন না। অর্থাৎ নিজের পদের অপেক্ষা যদি আমি নিম্ন গ্রেডের পদের কোনো কাজ করি, সেখানে দায়িত্ব ভাতা পাবো না। নতুন কোনো পদ সৃষ্ট যা প্রথমে কোনো সার্বক্ষণিক নিয়মিত কর্মচারীর মাধ্যমে পূরণ করা হয়নি, এমন কোনো নতুন পদের অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্ব ভাতা পাবেন না। অর্থাৎ এখানে পদ ছিল না এবং সেই পদে পূর্বে কেউ নিয়োগকৃত ছিল না, কিন্তু একটা নতুন পদ ক্রিয়েট হয়েছে, যেখানে কখনোই কেউ ওই পদে আমাদের এখানে হয়তো নিয়োগপ্রাপ্ত ছিলেন না, তো সেক্ষেত্রে দায়িত্ব ভাতা পাবেন না। যদি সমমর্যাদা সম্পন্ন অতিরিক্ত 3 সপ্তাহের কম হয় তাহলেও কিন্তু দায়িত্ব ভাতা পাবেন না। যে কিছুক্ষণ আগে বললাম সমমর্যাদার পদের অতিরিক্ত, ঠিক আছে। এখানে কি বলছে, যদি সমমর্যাদা সম্পন্ন পদের অতিরিক্ত দায়িত্ব 3 সপ্তাহের কম সময় নিয়োজিত থাকেন তাহলেও কিন্তু দায়িত্ব ভাতা পাবেন না, সে কথা বলেছে। আচ্ছা, এখানে এই বিষয়গুলি বলেছে বিশেষ করে দায়িত্ব ভাতা সম্পর্কে। এবার আসি ক্ষতিপূরণ ভাতা, তাই না? ক্ষতিপূরণ ভাতা বাংলাদেশ সার্ভিস রুল অর্থাৎ বিএসআর এর পার্ট 1 এর বিধি 5/13-তে এই ক্ষতিপূরণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। বিএসআর এর পার্ট 1 অনুযায়ী বিধি 5/13-তে উপধারা 13, তাই না, উপবিধি 13 কি বলেছে, কোনো সরকারি কর্মচারীকে বিশেষ অবস্থার দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত খরচ নির্বাহের নিমিত্তে মঞ্জুরিকৃত ভাতাকেই ক্ষতিপূরণ ভাতা বলে। আবার বলছে, লক্ষ্য করি, কোনো সরকারি কর্মচারীকে বিশেষ অবস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য তার ব্যক্তিগত খরচ হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ব্যক্তিগত খরচ হয়েছে, সেক্ষেত্রে দায়িত্ব ভাতা মঞ্জুর করা হয়ে থাকে, ক্ষতিপূরণ ভাতা মঞ্জুর করা হয়ে থাকে। ভ্রমণ ভাতা এবং সরকারি চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ গ্রহণ না করার জন্য মঞ্জুরিকৃত ভাতাও কিন্তু এই ভাতার অন্তর্ভুক্ত হবে। ক্ষতিপূরণ ভাতা সামগ্রিকভাবে প্রাপকের আয়ের উৎসরূপে বিবেচিত না হওয়ার সত্ত্বেও এই মঞ্জুর করা হয়ে থাকে। এখানে যে ফাইন্যান্সিয়াল রুলস বিধি 37/5-এও এই ক্ষতিপূরণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। যখন কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে ব্যক্তিগতভাবে অতিরিক্ত খরচের প্রয়োজন হয় তখন তাকে ক্ষতিপূরণ ভাতা দেওয়া হয়। যে লাস্টের কথাটা হচ্ছে মেন কথা, অর্থাৎ যখন কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে ওই কর্মচারী ব্যক্তিগতভাবে খরচের প্রয়োজন হয়, সরকারি দায়িত্ব পালন করার জন্য ব্যক্তিগত খরচ হয়েছে, তখন তাকে ক্ষতিপূরণ ভাতা দেওয়া হয়। এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা একটু বড় করে লিখছে আর কি। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন যে দায়িত্ব ভাতা এবং দ্বৈত ভাতা এর মধ্যে পার্থক্য। দায়িত্ব ভাতা সম্পর্কে তো কিছুক্ষণ আগে বলেছি, এবার দ্বৈত ভাতা সম্পর্কে এখানে এই যে ফান্ডামেন্টালস রুলস এর বিধি 49 মোতাবেক কি বলেছে, FR বিধি 49 মোতাবেক বলা হয়েছে সরকার ইচ্ছা করলে একজন সরকারি কর্মকর্তাকে অস্থায়ী ব্যবস্থা হিসাবে বা অফিসিয়েট করার জন্য 2 বা ততোধিক পৃথক পদে একই সঙ্গে নিয়োগদান করতে পারেন। একজন সরকারি কর্মকর্তাকে সরকার যদি ইচ্ছা পোষণ করে তো সেটি অস্থায়ী ব্যবস্থা হিসাবে বা অস্থায়ী ব্যবস্থা হিসাবে অফিসিয়েট করার জন্য 2 বা ততোধিক পদে পৃথক পদে একই সঙ্গে দায়িত্ব দিতে পারেন, নিয়োগদান করতে পারেন। এরূপ ক্ষেত্রে তার বেতন নিম্নলিখিতভাবে নিয়ন্ত্রিত হইবে। ঠিক আছে, কীভাবে হবে লক্ষ্য করি, উল্লেখিত পদগুলির ভিতর তিনি সর্বোচ্চ বেতনের গ্রহণ করবে না, 2টা পদের মধ্যে যেটা বেশি বেতন সেটা গ্রহণ করবে, এবং অন্যান্য পদের জন্য সরকার যুক্তিযুক্তভাবে যেরূপ বেতন ধার্য করবেন তদ্রূপ বেতন গ্রহণ করবেন। অর্থাৎ 2টা পদের মধ্যে যেটা সর্বোচ্চ বেশি বেতন সেটা গ্রহণ করবে, আর অন্য পদের জন্য সরকার যেটুকু যুক্তিযুক্ত যেটুকু মনে করবে সেটুকু তার জন্য বেতন ধার্য হবে অতিরিক্ত, সে কথা বলছে। তবে কোনো অবস্থাতেই এরূপ বেতনের অর্ধেকের বেশি হবে না, বিশেষ করে ওভারসিজ পে বহির্ভূত। ওভারসিজ পে বলতে বোঝায় সাধারণত আমরা যখন বিদেশে বিভিন্ন কারণে যাই সেই বিষয়টা বলছে। তো এখানে আরও বলা হয়েছে সি নাম্বারে এক বা একাধিক পদের জন্য যে কম্পেনসেশনারি ভাতা যদি যুক্ত থাকে তিনি সরকার কর্তৃক ধার্যকৃত কম্পেনসেশনারি ভাতা পাবেন। কম্পেনসেশন ভাতা বলতে ক্ষতিপূরণ ভাতা বোঝায়। এবং তবে এরূপ কম্পেনসেশনারি ভাতা সকল পদের জন্য এই সংযুক্ত কম্পেনসেশনারি ভাতা হিসেবে মোট পরিমাণের চাইতে বেশি হবে না, সে কথা বলছেন। দায়িত্ব ভাতা দ্বৈত ভাতা নামে অভিহিত হবে। এখানে যে দায়িত্ব ভাতা পাবে এটা দ্বৈত ভাতা নামে অভিহিত হবে, 2বার যেহেতু 2 জায়গা থেকে ভাতা পাচ্ছে। এবং অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, দ্বৈত দায়িত্ব ইত্যাদির বিষয়সমূহের ক্ষেত্রে বিশেষ করে এই ক্ষেত্রে বলা হয়েছে যে একই অর্থ বহন করতে হবে এবং তার জন্য নিম্নলিখিত বিধানাবলী প্রযোজ্য। পরের পৃষ্ঠা দেখি কী বিধানাবলী প্রযোজ্য আছে। এক্ষেত্রেও কিছু বিধানাবলী রয়েছে, সেগুলো অনুযায়ী আমাদের জাতীয় বেতন স্কেল 2015-এর আদেশ 22 অনুসারে কার্যকর ভাতা, চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, দ্বৈত দায়িত্ব পালনের জন্য প্রচলিত শর্তাদি পালন সাপেক্ষে এই দায়িত্ব পালন করলে সমহারে সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মচারী মূল বেতনের 10% প্রাপ্য হবেন এবং 1500 টাকার বেশি হবে না। এই যে কিছুক্ষণ আগে বললাম দায়িত্ব ভাতা সম্পর্কে, তাই না, সে কথাটা এখানে বলেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং, এই যে বিধি 1-এর এখানে একটি স্মারক নং দেওয়া আছে, এই স্মারক নং অনুযায়ী এই 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 ভাতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। স্মারক নং নম্বরগুলোও কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে আমাদের কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল রুলস, তারপর হচ্ছে কি যে ট্রেজারি রুলসের পিছনে কিন্তু স্মারক নং আছে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভাগীয় পরীক্ষার জন্য দ্বিতীয় পত্র রিলেটেড, সেটা হচ্ছে রাজস্ব ব্যয়, মূলধন ব্যয় এবং উন্নয়ন ব্যয়। এখানে কিছু কোড আছে, এই কোডগুলি আমাদের মনে রাখতে হবে, সেই জন্য এই আলোচনা। উত্তরে আমরা এইভাবে লিখতে পারি, সরকারের বাজেট বিবরণী 2-এর খ মোতাবেক নিম্নলিখিত ব্যয়সমূহকে কিছু রাজস্ব ব্যয়, মূলধন ব্যয় এবং উন্নয়ন ব্যয় হিসেবে গণ্য করা হয়। প্রথমে আসি রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় কাকে বলে? সরকারের দৈনন্দিন ব্যয় হলো রাজস্ব ব্যয়, নিয়মিত ব্যয়, সরকারের যে নিয়মিত ব্যয় হয় সেগুলো হচ্ছে রাজস্ব ব্যয়। অন্য কথায় সরকারের প্রয়োজনীয় সাধারণ যে সমস্ত খরচাবলী আছে সেই ব্যয়গুলিকে সাধারণত রাজস্ব ব্যয় বোঝানো হয়েছে। রাজস্ব ব্যয়ের উদাহরণ হচ্ছে, এখানে কোড সহ আমি উপস্থাপন করছি, 4500-তে অফিসারদের বেতন, 4600-তে প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন, 4700-তে ভাতাদি, 4800 সরবরাহ ও সেবা, 4900 এই মেরামত ও সংরক্ষণ, 5000-এ বলা হয়েছে মেয়াদি ঋণের সুদ, 5100-তে বলা হয়েছে চলতি ঋণের সুদ পরিশোধ, 5200-তে জাতীয় সঞ্চয়পত্রের সুদ, 5300-তে ভবিষ্যৎ তহবিলের সুদ উপর সুদ। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি, 5400-তে ডাক জীবন বিমা এর সুদ, 5500-তে অন্যান্য সুদ, 5600-তে বৈদেশিক ঋণের উপর সুদ, 5800-তে ভর্তুকি ও প্রণোদনা, তাই না, 5900-তে সাহায্য মঞ্জুরি, 6100-তে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা, 6200-তে ঋণ ও অগ্রিম মৌকুব, 6300-তে অবসর ভাতা ও আনুতোষিক, 6400-তে রাষ্ট্রীয় বাণিজ্য, 6500-তে হচ্ছে স্থানান্তর সমন্বয় ও অন্যান্য, 6600-তে থোক বরাদ্দ এবং 6700-তে উন্নয়ন
রাজস্ব সাধারণ যেটা উন্নয়ন রাজস্ব, এগুলি আমরা এই কোডগুলি কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবো। অবশ্যই আমাদের যখন পরীক্ষায় যদি আসে এই ধরনের প্রশ্ন কোডের সাথে রিলেটেড করতে বলে, তাহলে অবশ্যই আমরা বইতে পাবো। বিশেষ করে এই কোডগুলি ইকোনমিক কোড আকারে বইতে দেয়া আছে, ঠিক আছে, সেকেন্ড পার্টের বইতে। আচ্ছা, এইখানে মূলধন ব্যয় কোনগুলি? মূলধন ব্যয় হচ্ছে যে সমস্ত ব্যয়গুলি সাধারণত স্থায়ী সম্পদ অর্জন হয় যার মাধ্যমে, সেগুলি মূলধন ব্যয় হিসেবে গণ্য এবং এগুলি নিয়মিত ব্যয় না, ঠিক আছে। দৈনন্দিন ব্যয় বাদে আরও কিছু ব্যয় আছে, যেমন লক্ষ্য করি এখানে কোড সহ উপস্থাপন করছি। ৬,৮০০-তে বলা হয়েছে সম্পদ সংগ্রহ, ঠিক আছে। এরপরে ৬,৯০০-তে ভূমি ও অন্যান্য সম্পত্তি সংগ্রহ। ৭,০০০-এ বলা হয়েছে নির্মাণ ও পূর্ত। ৭,১০০ শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ, ঠিক আছে, মানে শেয়ার কিনে রাখা, সে কোড হচ্ছে ৭,১০০। ৭,২০০-তে মূলধন মঞ্জুরি। ৭,৩০০-তে ঋণ ও অগ্রিম। এরপরে আরও রয়েছে ৭,৪০০-তে সরকারি কর্মচারীদের জন্য ঋণ ও অগ্রিম, ঠিক আছে। এরপরে এই যে ৭,৮০০ IMF মানে ইন্টারন্যাশনাল মানি ফান্ড এর সাথে লেনদেন, ৭,৮০০-তে এই কোড। ৭,৯০০-তে উন্নয়ন আমদানি ও ভ্যাট। ৭,৯৮০-তে হচ্ছে এই মূলধন থোক বা বিবিধ মূলধন ব্যয়। এই কোডগুলি কিন্তু মনে রাখার চেষ্টা করব। এবার আসি উন্নয়ন ব্যয়। তো উন্নয়ন ব্যয়ের জন্য তেমন কোড নাই, উন্নয়ন ব্যয়ের জন্য সাধারণত এখানে কোড না উল্লেখ করলেও হবে। উন্নয়ন ব্যয় কাকে বলে সেটা লিখব। দেশের উন্নয়নমূলক কাজের জন্য যে সমস্ত ব্যয় হয় তাই উন্নয়ন ব্যয়, ঠিক আছে, মূলধনী ব্যয়। উন্নয়ন ব্যয়ের উদাহরণ হলো কোনো স্থাপনা প্রতিষ্ঠা করা, স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা, তাই না, হাসপাতাল প্রতিষ্ঠা, এগুলো উন্নয়ন ব্যয়ের মধ্যে পড়ে। রাস্তাঘাট নির্মাণ, ঠিক আছে, এই যে কলকারখানা প্রতিষ্ঠা, সড়ক মানে রাস্তাঘাট নির্মাণ, রেল সেতু নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই সমস্ত ক্ষেত্রেই উন্নয়ন বাজেট থেকে উন্নয়ন ব্যয় হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বিভাগীয় পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় পত্রের জন্য বিশেষ করে অটোনোমাস সংস্থা এবং সাংবিধানিক সংস্থা, এই দুইটার মধ্যে যদি আমাদের পার্থক্য লিখতে বলে অথবা আলাদা আলাদা টিকা আসে, পার্থক্য পড়ার একটা সুবিধা হচ্ছে এটা পড়লে পরে আমরা আলাদাভাবে যদি আসে টিকা আকারে তাহলে কিন্তু পারবো। তো এইখানে প্রথমে আসি অটোনোমাস সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা, তাই না, এটাকে ইংরেজিতে হচ্ছে অটোনোমাস। আচ্ছা, অটোনোমাস বা স্বায়ত্তশাসিত সংস্থা বলতে এমন কোনো কর্তৃপক্ষ কর্পোরেশন সংস্থাকে বোঝায় যার প্রধান কার্যকলাপ কোনো আইন অধ্যাদেশ বা কোনো আইনের অধীনে সরকারি নির্দেশনা দ্বারা পরিচালিত, অর্থাৎ নির্দিষ্ট সরকারি আলাদা অধ্যাদেশের মাধ্যমে এটি পরিচালিত হয় স্বাধীনভাবে, যেটি সরকারের নিয়ন্ত্রণে থাকে কিন্তু স্বায়ত্তশাসিত। অন্যভাবে বলতে পারি যে সমস্ত সংস্থা পরিচালনা তাদের নিজস্ব অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত হয় কিন্তু অর্থের উৎস সরকার যোগান দেন, সেগুলোকেও অটোনোমাস সংস্থা বলা হয়। এই যে এখানে সহজ সংজ্ঞা আছে, যে সমস্ত সংস্থা পরিচালনার জন্য নিজস্ব বিধিমালা আছে, বিধিমালা দ্বারা পরিচালিত হয় তাদের, কিন্তু অর্থের উৎস সরকার যোগান দেন, সেগুলিকে বলা হয় অটোনোমাস সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা, ঠিক আছে। উক্ত সংস্থাসমূহ পরিচালনার জন্য তাদের নিজস্ব অর্ডিন্যান্সের আওতায় বোর্ড গঠন বা গভর্নর দ্বারা পরিচালিত হয়। যেমন এরকম কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখানে উপস্থাপন করছি, লক্ষ্য করি। যেমন BPATC, এটা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। এছাড়া আরও রয়েছে আমাদের বিশেষ করে এই বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশন, ঠিক আছে, তারপরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, এবং আর একটা বিষয় হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ, পাবলিক ইউনিভার্সিটি যেগুলিকে আমরা বলি, তাই না, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ আরও যে সমস্ত, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমি আবার ইসলাম ইউনিভার্সিটিতে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সরকারি, সেগুলোও কিন্তু এই স্বায়ত্তশাসিত সংস্থা বা অটোনোমাস ইনস্টিটিউশন, তাই না। আচ্ছা, এবার সাংবিধানিক সংস্থা, এটা অনেক সহজ। গণপ্রজাতন্ত্র বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানে যে সকল সংস্থার উল্লেখ আছে ওইগুলি হচ্ছে সাংবিধানিক সংস্থা। অর্থাৎ সাংবিধানিক সংস্থা বলতে এমন সংস্থাকে বোঝায় যে সংস্থা সংবিধানের বিধান মতে পরিচালিত হয় বা গঠিত, বিধান মতে সংবিধানের বিধান অনুযায়ী গঠিত। যেমন এই যে শাসন বিভাগ, অনুচ্ছেদ 48 থেকে 54 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে, এবং এইগুলি কিন্তু সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়, ঠিক আছে। ন্যায়পাল 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে ন্যায়পাল প্রতিষ্ঠা সম্পর্কে। আইনসভা 65 থেকে 93 অনুচ্ছেদ অনুযায়ী আইনসভা বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিচার বিভাগ
94 থেকে 116, প্রশাসনিক ট্রাইব্যুনাল অনুচ্ছেদ 117-তে বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন 118 থেকে 126-এর মধ্যে বলা হয়েছে, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132 নং অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে, এবং কর্ম কমিশন, সরকারের যে কর্ম কমিশন গঠন, ঠিক আছে, এই যে পিএসসি বিপিএসসি, তাই না, বাংলাদেশ কর্ম কমিশন যে বলেছে, এটাও 137 থেকে 141-এর মধ্যে বলা হয়েছে। তো এইগুলি হচ্ছে সাংবিধানিক সংস্থা। এই প্রশ্নটা অনেক সহজ, তাই না? পরের প্রশ্নটি লক্ষ্য করি, অনুকম্পা ভাতা ও জীবন নির্বাহ ভাতা। জীবন নির্বাহ ভাতার আরেক নাম কিন্তু খোরাকি ভাতা, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই দুটার ব্যাখ্যা যদি আমাদের পার্থক্য আসলেও পারবো আমরা যদি আলাদা আলাদা শিখি। প্রথমে আসি অনুকম্পা ভাতা বলতে কি বুঝি। অনুকম্পা ভাতা সম্পর্কে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1 এর বিধি 249-এর বলা হয়েছে। এই যে বিএসআর পার্ট 1 এর বিধি 249, 249 বিধিতে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে এই অনুকম্পা ভাতা বদলে বিশেষ করে এই অসদাচরণ, দেউলিয়া বা অসামর্থ্যের কারণে কোনো কর্মকর্তাকে চাকরি হতে অব্যাহতি প্রদান করা হলে যদি তিনি বিশেষ বিবেচনার দাবিদার হন, এক্ষেত্রে অবসর ভাতার পরিবর্তে অনুকম্পা ভাতা দেওয়া হয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে অনেক সময় এই যে অসদাচরণ, দেউলিয়া বা অসামর্থ্যের কারণে কাউকে যদি চাকরিচ্যুত করা হয় বা চাকরি থেকে বিশেষ করে অবসরে পাঠানো হয় কোনো সময়, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে বিশেষ বিবেচনায় তিনি কিন্তু ভাতার দাবিদার হন। সেক্ষেত্রে তাকে অন্য ভাতা দেওয়ার, অবসর ভাতার পরিবর্তে অনুকম্পা ভাতা মঞ্জুর করা হয়ে থাকে। এবং তবে এই ভাতা অবসর ভাতার 3/2 বেশি হবে না, 2/3 বেশি হবে না, মানে সর্বোচ্চ 3/2 পর্যন্ত হতে পারে, সেই কথা বলছে। যে ক্ষেত্রে দেউলিয়া, অসদাচরণ বা অসামর্থ্যের কারণে চাকরিচ্যুত বা চাকরি হতে অব্যাহতি প্রদানের কারণে বিশেষ বিবেচনায় এই অনুকম্পা ভাতা দেওয়া হয়। এই যে কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যে অসদাচরণ, দেউলিয়া বা অসামর্থ্যের কারণে যদি তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়, তাহলে ওনাকে এই বিশেষ বিবেচনার কারণে অনুকম্পা ভাতা প্রদান করা হয়ে থাকে। এটা কিন্তু খোরাকি ভাতা না, খোরাকি ভাতা আবার আলাদা। খোরাকি ভাতার সাথে তো আমাদের বিশেষ করে এই সাময়িক বরখাস্তের একটা বিষয়। তো এবার আসি জীবন নির্বাহ ভাতা বা খোরপোশ ভাতা বা খোরাকি ভাতা। এটি বেসিকের অর্ধেক দেওয়া হয়, কিন্তু অন্য ভাতাও এর সাথে দেওয়া হয়। তো যাই হোক, যাকে সাবসিস্টেন্স গ্রান্ট বলা হয়। আচ্ছা, এই যে বিএসআর পার্ট 1 এর বিধি 71-এ এই খোরপোশ ভাতার সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও এই যে ফিনান্সিয়াল রুলস এর বিধি 53-এর বিতেও কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা স্মারক আছে, স্মারক নং এই যে 10/5/1983, এই অনুযায়ীও একজন সরকারি কর্মচারীকে বিশেষ করে সাময়িক বরখাস্ত অবস্থায় তার বরখাস্ত সময়ের জন্য বিশেষ করে পূর্বপ্রাপ্ত বেতনের মূল বেতনের অর্ধেক খোরপোশ ভাতা আকারে বা জীবন নির্বাহ ভাতা হিসাবে তিনি প্রাপ্ত হবেন, এই কথা বলছে। তো এই বিধি এবং স্মারক নং এগুলি কিন্তু আমরা বইতে পাবো, সেকেন্ড পার্টের যে সমস্ত বই আছে, আমাদের বিএসআর আছে, ফাইন্যান্সিয়াল রুলস আছে, সেখানে কিন্তু এগুলো পাবো আমরা, বিধি ওখান থেকে দেখে লিখতে পারবো। সহজ কথায় খোরপোশ ভাতা হচ্ছে কোনো সরকারি কর্মচারী তার কৃত অপরাধের জন্য সাময়িক বরখাস্ত হলে তার জীবন নির্বাহের জন্য সাময়িকভাবে মূল বেতনের অর্ধেক ভাতা দেওয়া হয়, যাকে জীবন নির্বাহ ভাতা বা খোরপোশ ভাতা বলে বা খোরাকি ভাতা বলে। খোরাকি ভাতা কোনো ভাতা নয়, এটা সাময়িক বরখাস্তকালীন একটি অনুদানের মতো, এবং তাই সাময়িক বরখাস্তের তারিখ হতে চাকরি থেকে প্রাপ্ত বেতন এবং ভাতার সমন্বয় করা হয় না। তবে এই যে পুনর্বহালের ক্ষেত্রে এই অনুদান সমন্বয় করা হয়, অর্থাৎ খোরপোশ ভাতা যখন বেতন প্রাপ্য হবেন তখন সমন্বয় করা হয় না, কিন্তু আবার যখন পুনর্বহাল হয়, চাকরিতে প্রত্যাবর্তন করে পূর্ণভাবে পূর্ণকালীন সময়ে, তখন যে বেতন পাবে তার সেখান থেকে সমন্বয় করবে, তাই বলছে। বিএসআর পার্ট 1-এর 5-50 বিধি মতে খোরাকি ভাতা বলতে কোনো সরকারি কর্মচারীর বেতন বা ছুটিকালীন প্রাপ্য না, এটা মাসিক অনুদান স্বরূপ। এটা কিন্তু ছুটিকালীন প্রাপ্য না, তাই না? বরখাস্তের সময় কিন্তু ছুটিতে থাকেন, সে ছুটিকালীন প্রাপ্য না, এটা হচ্ছে মাসিক অনুদানের মতো, ঠিক আছে। এখন এই খোরপোশ ভাতা বা খোরাকি ভাতা সম্পর্কে আরও কিছু বিষয় আমাদের অবশ্য আমরা লিখতে পারি। সেটি হচ্ছে যেমন খোরপোশ ভাতা বেসিকের অর্ধেক পাবে, তাই না, বা বাড়ি ভাড়া পূর্ণ হারে পাবে, আরও যে সমস্ত বেসিকের সাথে আরও যেগুলি পাবে সেগুলি কিন্তু আমরা
এই উপস্থাপন করতে পারি। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে সরাসরি নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সরাসরি নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগ। প্রথমে আসি এই সরাসরি নিয়োগ। সরাসরি নিয়োগ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর 4 বিধি অনুযায়ী সরাসরি নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, তাই না? বিধি 4-এ এই 81 বিধির 4-এ সরাসরি নিয়োগ, তাই না? তারপর 5-এ হচ্ছে এই পদোন্নতির মাধ্যমে নিয়োগ, 6 হচ্ছে শিক্ষানবিশটা সময়, আর 7-এ বলেছে স্থায়ীকরণ। এগুলো তো আমরা জানি। তারপর একটু মনে করাই দিলাম। লক্ষ্য করি কি বলা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া চাকরিতে সরাসরি নিয়োগ করা যাবে না। আরও বলা হয়েছে নিম্নোক্ত ব্যক্তিগণ চাকরিকে নিয়োগের জন্য যোগ্য হবেন না, যোগ্য নন। কি কারণে যোগ্য নন? তিনি বাংলাদেশের নাগরিক নন এবং বাংলাদেশের কোনো স্থায়ী বাসিন্দা নন এমন কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তাই না? তিনি বাংলাদেশের নাগরিক নন বা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নন, তিনি এই নিয়োগযোগ্য হবেন না। এবং তিনি যদি বাংলাদেশের কোনো নাগরিককে বিয়ে না করে বিদেশের কোনো নাগরিককে বিয়ে করেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাও কিন্তু তিনি এই যোগ্য হবেন না, তাই না? এই কথা বলছে। এছাড়াও বলেছে নিম্নোক্ত শর্ত অনুযায়ী অনুসরণ করা না হলে চাকরিতে নিয়োগ করা যাবে না। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের কাছে তার স্বাস্থ্য সম্পর্কিত পূর্ব কর্তব্য পালনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো যদি অর্গানিক ডিফেক্ট নেই এই মর্মে স্বাস্থ্যগত সনদ থাকতে হবে। অর্থাৎ তিনি শারীরিকভাবে ফিট থাকতে হবে, শারীরিকভাবে ফিট, তার কোনো ডিফেক্ট নেই, এই চাকরি করার জন্য তিনি পারফেক্ট, এইভাবে স্বাস্থ্যগত সনদ থাকতে হবে। এই সনদ ব্যতীত তিনি নিয়োগযোগ্য হবেন না, তাই বলছে। এছাড়া বলছে যে সমস্ত কার্যকলাপের জন্য প্রজাতন্ত্র চাকরিতে নিয়োগের যোগ্যতা হারায় উক্ত কার্যকলাপের সাথে পূর্বে যদি জড়িত ছিলেন কিনা বা জড়িত নন এই মর্মে এজেন্সি কর্তৃক যাচাই করা হবে, মানে ওই যে পুলিশ ভেরিফিকেশন যেটা আমরা বলি সেটা। এছাড়াও 4 নম্বরে বলেছে নিম্নোক্ত শর্ত পূরণ না হলে নিয়োগের জন্য সুপারিশ করা যাবে না। সেটি হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রদত্ত চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি এবং ফর্মে আবেদন না করলে, সরকারি চাকরিতে অন্য কোনো চাকরি কর্তৃপক্ষের অধীনে বা সরকারি চাকরিতে কর্মরত আছেন বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত ব্যক্তিগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করলে, অর্থাৎ কেউ যদি একটা চাকরি করে তাহলে এই চাকরি পাওয়ার জন্য আবার কিন্তু ওনার কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, অনুমোদন সাপেক্ষে বা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনুমতি বলতে কি, মাধ্যমে আবেদন করতে হবে, এই কথা বলছে। তো এই শর্তগুলি কিন্তু সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এবার আসি এই চুক্তিভিত্তিক নিয়োগ বা এই কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট যাকে বলা হয়। চুক্তিভিত্তিক নিয়োগটা সাধারণত বাংলাদেশ এই যে সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারায় অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ বলা হয়েছে। আচ্ছা, এই যে 47 নং অনুচ্ছেদে কিন্তু পিআরএল অর্থাৎ অবসর উত্তর ছুটি সম্পর্কে বলা হয়েছে, তাই না? এই সরকারি চাকরি আইন 2018। আর 49 নম্বরে বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কে। কোন আইনে? এই সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারায় কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে বলেছে রাষ্ট্রপতি জনস্বার্থে কোনো কর্মচারীকে চাকরি হতে অবসর গ্রহণের পর সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতি নিয়োগ করবেন কাদেরকে? অনেক সময় এই যে চাকরি হতে অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। 2 উপধারা 1 আবার বলেছে এই 2 উপধারা এই যে 1 অধীনে চুক্তিভিত্তিক, 2 বলেছে উপধারা 1 মানে যে উপরে 1 নম্বরে রাষ্ট্রপতি জনস্বার্থে যে নিয়োগ দিবে ওই অধীনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে অবসরোত্তর ছুটি ভোগরত থাকলে উক্ত ছুটি স্থগিত থাকবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ সমাপ্তির পর উক্ত অবশিষ্ট অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধা ভোগ করবেন। এই যে বলা হয়েছে যে আমরা যে অবসরোত্তর ছুটিকালীন সময় বিভিন্ন যে সুযোগ সুবিধা ভোগ করি সেই অবসরোত্তর ছুটিটা স্থগিত থাকবে যদি চুক্তিভিত্তিক নিয়োগ ব্যক্তির। পরবর্তীতে আবার যখন চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হবে তখন সমাপ্তি হবে, তখন আবার অবসরোত্তর ছুটি তিনি ভোগ করতে পারবেন, সেই কথা বলছে। আরও বলা হয়েছে জনস্বার্থে কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীকে কোনো সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত বা স্থানীয় যে কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা যায়। ঠিক আছে। এছাড়াও অবসরপ্রাপ্ত বা সরকারি কর্মচারী নন এরূপ কোনো ব্যক্তিকে সরকার যে কোনো সময় চুক্তিতে নিয়োগ দিতে পারেন। এই যে অবসরোত্তর ছাড়াও সরকারি নন এরূপ কোনো ব্যক্তিকেও, যোগ্য ব্যক্তিকে এই চুক্তি ভিত্তিকে নিয়োগ দিতে পারেন সরকার।
এবং চুক্তি সাধারণত 1 বছরের জন্য করা হয়, পরবর্তীতে তা বর্ধিত করা যেতে পারে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মচারী তার অবসরের পূর্বে প্রাপ্ত সর্বশেষ মূল বেতনের গ্রেস পেনশন বাদ দিয়ে বাকি পূর্ণ ভাতা দিয়ে প্রাপ্য হবেন, সে কথা বলছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মচারী ছিলেন না এমন কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে যে পদে নিয়োগ দেওয়া হয় সে পদে সর্বনিম্ন ধাপে এবং বেতন নির্ধারিত হবে যা চুক্তিপত্রে উল্লেখ করা হবে। অর্থাৎ সরকারি চাকরি করতেন না এমন কোনো ব্যক্তিকে যদি কোনো পদে নিয়োগ দেওয়া হয় তো সেই পদের স্টার্টিং অর্থাৎ সর্বনিম্ন ধাপ থেকে বেতন শুরু হবে, তাই বলছে। চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী নির্ধারণের জনপ্রশাসন, অর্থ ও আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের প্রয়োজন হয়। এই যেখানে কথা বলেছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এই শর্তাবলী নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হয়, তাই না? চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী নির্ধারণের অর্থ, আইন, বিচার ও সংসদ বিষয়ের সাথে পরামর্শের সময় বাংলায় একটি চুক্তিপত্র তৈরি করা হয়েছে এবং এই চুক্তিপত্রে নিয়োগকৃত এই কর্মচারী অবসর গ্রহণের অব্যবহৃত পূর্ব তিনি যে বেতন পেতেন সেই বেতনের হ্রাসকৃত পেনশনের অংশসহ মোট পেনশন বাদ দিয়ে তিনি যা থাকবে তাই মাসিক পেনশন হিসেবে পাবেন। এখানে কি বলেছে? চুক্তিভিত্তিক নিয়োগকৃত সরকারি কর্মচারীর অবসর গ্রহণের অব্যবহৃত পূর্বে তিনি যে বেতন পেতেন তা হতে এই যে সমর্পিত হ্রাসকৃত পেনশনের অংশসমূহ হ্রাস করে বাদ দিয়ে বাকিটা তিনি মাসিক পেনশন হিসেবে পাবেন, সেই কথা বলেছে। তো চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কে যে এই যে 2018 সালের আইনের সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা আছে, সেখানে কিন্তু আরও তথ্য আছে, ওগুলো আমরা পড়বো। সব আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো এবার আসি উপহার এবং দানের মধ্যে পার্থক্য। দানের আর এক নাম হেবা বা ডোনেশন বলা হয়, তাই না? বলতে কি বুঝি? প্রথমে আমরা উপহার সম্পর্কে আলোচনা করব। উপহার দেয়া নেওয়া বিষয়টি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 5-এ উপহার সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সাধারণত উপহার গ্রহণ করতে পারবে না একজন সরকারি কর্মচারী। তবে ব্যতিক্রম আছে। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত উপহার, 25,000 টাকার বেশি হবে না। এখানে আরও একটি বিষয় বলেছে, উপহার গ্রহণ করলে উপহারদাতার নিকট কোনরূপ সরকারি কর্তব্য পালনের বাধ্যবাধকতা আবদ্ধ আছে কি না এই ব্যাপারে যদি প্রশ্ন উত্থাপিত হয় তাহলে সরকারি সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হইবে। সেটা আরও বলা হয়েছে, বিদেশি রাষ্ট্র বা প্রতিনিধির উপহারের প্রস্তাব করলে মনোকষ্ট না নিয়ে এড়িয়ে যাওয়া উচিত। তা সম্ভব না হলে উপহার গ্রহণ করার পর নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট এই উপহার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সচিব এবং পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত উপহার নিতে পারবে। এই সমস্ত বিষয়গুলি এই উপহার সম্পর্কে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখব দান, হেবা ও ডোনেশন সম্পর্কে কি বলেছে। এখানে বলা হয়েছে, হেবা বা দানপত্র এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে কোনো মূল্য বা বিনিময় ছাড়া সম্পত্তি তাৎক্ষণিক হস্তান্তর বা তার পক্ষে কেউ গ্রহণ করে এরকম বোঝায়। অর্থাৎ হেবা মানে দান করা, তাই না? এইখানে এছাড়া সম্পত্তি হস্তান্তর আইন 1982 এর 122 ধারায় বলা হয়েছে। এই ধারাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সম্পত্তি হস্তান্তর আইন 1982 এর 122 ধারায় বলা হয়েছে। 122 ধারায় কি বলা হয়েছে? কোনো ব্যক্তি হতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো প্রকার প্রতিদান গ্রহণ না করে কোনো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা হলে যে ব্যক্তি যার অনুকূলে হস্তান্তর করবে সেটি হেবা হিসাবে বিবেচিত হইবে, তাই না? স্বেচ্ছায় দান করবে। এই ধারাটা মনে রাখলেই হবে। 1982 সালের আইন, সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 122। এবং এখানে একটি বলা আছে, পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ভালোবাসার নিদর্শন স্বরূপ রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই বিশেষ করে সম্পত্তি দলিল করাকেও দানপত্র বলা হয়। এক্ষেত্রে দানপত্র দলিল সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ইসলামী শরীয়তের বিধান মোতাবেক 8 ব্যক্তির মধ্যে এই হস্তান্তরিত সম্পত্তি সহজেই হেবা করা যায়। সেই 8 ব্যক্তিকে পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে ও মেয়ে। পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে। এখানে আরও বলা হয়েছে, দানপত্র রেজিস্ট্রি বাধ্যতামূলক, কিন্তু অস্থায়ী সম্পত্তির ক্ষেত্রে দানপত্র রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তবে স্থায়ী সম্পত্তি যদি হয় তাহলে সেটি দানপত্র রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, হেবা বা দানের কিছু শর্ত আছে, সেগুলো নিম্ন উল্লেখ করা হলো। দাতা কর্তৃক দানের ঘোষণা করতে হবে, গ্রহীতা কর্তৃক প্রত্যক্ষ পরোক্ষভাবে দান গ্রহণের সম্মতি থাকতে হবে, দাতা কর্তৃক গ্রহীতাকে দানের বিষয়ে দখল স্থানান্তর করতে হবে, এবং দান বা হেবার কোনো বিনিময় থাকে না। কোনো ব্যক্তির জীবদ্দশার সম্পত্তি, অংশ, সমুদায় কাউকে দান করতে পারবে। ঠিক আছে। উত্তরাধিকারকে দান করতে, উত্তরাধিকার যারা থাকবে তাদেরকেও দানপত্র কোনো প্রদান করতে পারবে। দখল হস্তান্তরের পূর্বে যে কোনো সময় দানের ঘোষণা বাতিল করতে পারবে। ঠিক আছে। যদি যে দান করবে তার নিজের দখলে যদি থাকে তাহলে যে কোনো সময় বাতিল করতে পারবে। দখল হস্তান্তরের পরেও হেবা বাতিল করা যায়, সেক্ষেত্রে আদালতের ডিক্রির প্রয়োজন হয়। অর্থাৎ হেবা কিন্তু ইচ্ছে করলে বাতিল করা যায়, যে লাস্টে বলেছে, তাই না? তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা, তাই না, এই বিষয়টা। তো যদি আসে পরীক্ষা আমরা এইভাবে লিখতে পারবো। এখন কিছু কিছু ক্ষেত্রে দান বাতিল করা যায় না, যেমন স্বামী কর্তৃক স্ত্রীকে দান করলে, স্ত্রী স্বামীকে দান করলে ওটা বাতিল করা যায় না। দাতা ও গ্রহীতা পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হলে দান বাতিল করা যায় না। দান গ্রহীতার মৃত্যু হলে বাতিল করা যায় না। দানকৃত বস্তু হারানো গেলে বা নষ্ট হলে বাতিল করা যায় না। দানের বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হলে দান বাতিল করা যায় না। দানের বদলে দাতা কিছু পেয়ে থাকলে বাতিল করা যায় না। দানকৃত বস্তুর মূল্য বৃদ্ধি পেলেও এই বিষয়গুলি থাকলে কিন্তু দানপত্র বাতিল করা যায় না, তাই না? হ্যাঁ, শর্ত কন্ডিশন সব জায়গায় আছে, আইন কানুন বিধি মেনে চলতে হয় আসলে। তো যাই হোক, পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এগুলো লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।